নমস্কার ও স্বাগতম। আপনি শুনছেন গল্পলোক। আজ আমরা এনেছি ফেলুদার রহস্যভেদী আরেকটি গল্প, ডাক্তার মুন্সির ডায়েরি। লেখক সত্যজিৎ রায়। গল্পে আছেন আমাদের প্রিয় ফেলুদা, লালমোহন বাবু আর তোপসে। আর রয়েছে এক ডায়েরি, যা একাধারে সাইকোলজি, শিকার আর অতীতের রহস্যকে মেলায় এক সুতোয়। গল্পটি শুনুন মন দিয়ে, আর গল্প শেষে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি আপনি নতুন শ্রোতা হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম আরও অনেক বাংলা অডিও গল্প আমরা নিয়ে আসছি নিয়মিত। আজ চায়ের সঙ্গে চানাচুরের বদলে সিঙাড়া। লালমোহনবাবু কিছুদিন থেকেই বলছেন, খাই খাই বলে একটা দোকান হয়েছে মশাই, আমার বাড়ি থেকে হাফে মাইল, সেখানে দুর্দান্ত সিঙাড়া করে, একদিন নিয়ে আসব। আজ সেই সিঙাড়া এসেছে, আর লালমোহনবাবুর কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেছে। সামনের বৈশাখে আপনার যে বইটা বেরোবে, তার ছক কাটা হয়ে গেছে? জিজ্ঞেস করল ফেলুদা। ইয়েস স্যার, কামপুচিয়ায় কম্পমান। এবার দেখবেন প্রখর রুদ্রের হাবভাব, কায়দা কানুন অনেকটা ফেলু মিত্তিরের মতো হয়ে আসছে। অর্থাৎ সে আরও প্রখর হয়ে উঠেছে, এই তো? তা তো বটেই। গোয়েন্দার ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তাও ইমপ্রুভ করছেন নিশ্চয়। এই কবছর সমানে যে আপনার আশেপাশে ঘুরঘুর করছি, তাতে অনেকটা বেনিফিট যে পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করবেন না। সেটা মানব যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। বলুন তো, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখছেন কিনা? আপনি তো গতকালও সকালে এসেছিলেন। আজকের আমি আর গতকালের আমির মধ্যে কোনো তফাৎ দেখছেন কি? লালমোহনবাবু উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে মিনিট খানেক ফেলুদাকে আপাদমস্তক স্টাডি করে বললেন, কই না তো, উহু, নো ডিফারেন্স, কোনো তফাৎ নেই। হলো না, ফেল। অতএব প্রখর রুদ্র ফেল। আপনি আসার 10 মিনিট আগে আমি প্রায় 1 মাস পরে হাত আর পায়ের নখ কেটেছি। কয়েকটা ঈদের চাঁদের মতো হাতের নখ এখনও মেঝেতে পড়ে আছে, ওই দেখুন। তাও তো। লালমোহনবাবু কিছুক্ষণের জন্য খানিকটা নিষ্প্রভ হয়ে হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, ভেরি ওয়েল, এবার আপনি বলুন তো দেখি আমার মধ্যে কী চেঞ্জ লক্ষ্য করছেন। বলবো, বলুন। ফেলুদা চায়ের খালি কাপটা টেবিলে রেখে চারমিনারের প্যাকেটটা তুলে নিয়ে বলল, নাম্বার 1, আপনি কাল অবধি লাক্স টয়লেট সোপ ব্যবহার করেছেন। আজ সিনথলের গন্ধ পাচ্ছি, খুব সম্ভবত টিভির বিজ্ঞাপনের চটকের ফলে। ঠিক বলেছেন মশাই। এনিথিং এলস? আপনি পাঞ্জাবির বোতাম সবকটাই লাগিয়ে থাকেন। আজ অনেক দিন পর দেখছি ওপরেরটা খোলা। নতুন পাঞ্জাবিতে বোম লাগাতে অনেক সময় বেশ কসরত করতে হয়। ওপরেরটায় সেই কসতে কোনো ফল হয়নি বলে মনে হচ্ছে। মোক্ষম ধরেছেন। আরও আছে। কি? আপনি রোজ সকালে একটি করে রসুনের কোয়া চিবিয়ে খান, সেটা আপনি ঘরে এলেই বুঝতে পারি। আজ পারছি না। আর বলবেন না, বড়ধ্বজটা এমন কেয়ারলেস, দিয়েছি কড়া করে ধমক। 86 থেকে রসুন ধরেছি মশাই, সকালে ডেলি 1 কোয়া। আমার সিস্টেমটায়। জটায়ুর রসুনের গুণকীর্তন কমাতে হলো, কারণ কলিং বেল বেজে উঠেছে। দরজা খুলে দেখি ফেলুদা বয়সী এক ভদ্রলোক। ফেলুদা উঠে দাঁড়াল। আসুন। আপনিই তো? আমার নাম প্রদোষ মিত্র। ভদ্রলোক সোফায় বসে বললেন, আমার নাম শঙ্কর মুন্সি। আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, ডাক্তার রাজেন মুন্সি। সাইকিয়াট্রিস্ট? আমি জানতাম যারা মনের ব্যারামের চিকিৎসা করে তাদের বলে সাইকিয়াট্রিস্ট। সেদিনই খবরের কাগজে ওর বিষয়ে একটা খবর পড়লাম না, একটা ছবিও তো বেরিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বললেন শঙ্কর মুন্সি। গত 40 বছর ধরে উনি একটা ডায়েরি লিখেছেন, সেটা পেঙ্গুইন ছাপছে। আপনিও তো জানেন না, বাবার মনোবিজ্ঞানী হিসেবে সুনাম আছে ঠিকই, কিন্তু আরেকটা ব্যাপারেও তিনি ছিলেন অসাধারণ। সেটা হলো শিকার। 25 বছর আগে শিকার ছাড়লেও এই ডায়েরিতে তার শিকারের অভিজ্ঞতার বর্ণনাও আছে। পেঙ্গুইন এখনও লেখাটা পড়েনি। সাইকিয়াট্রিস্ট শিকারীর ডায়েরি শুনেই ছাপার প্রস্তাব দেয়। তবে লেখক হিসেবে যে বাবার সুনাম আছে সেটা তারা জানে। মনোবিজ্ঞান সম্বন্ধে চমৎকার ইংরেজিতে লেখা বাবার অনেক প্রবন্ধ নানান পত্রপত্রিকায় বেরিয়েছে। খবরটা কি আপনারাই কাগজে দেন? না, ওটা প্রকাশকের তরফ থেকে বেরোয়। আই সি। যাই হোক, এবার আসল ব্যাপারটায় আসি।
বাবার গর্ব হচ্ছে যে ডায়েরিতে তিনি একটিও মিথ্যে কথা লেখেননি। ৩ জন লোককে নিয়ে ৩টি ঘটনার উল্লেখ আছে ডায়েরিতে, যাদের পুরো নামটা ব্যবহার না করে বাবা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করেছেন। এই অক্ষর ৩টি হল এ, জি আর আর। এরা ৩ জনেই আজ সমাজে সম্মানিত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু ৩ জনেই বেশ অনেককাল আগে ৩টি অত্যন্ত গর্হিত কাজ করেন এবং ৩ জনেই নানান ফিকিরে আইনের হাত থেকে রেহাই পান। যদিও পুরো নাম ব্যবহার না করার দরুন বাবা আইনের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ, তবুও প্রকাশকের কাছ থেকে অফারটা পাওয়ার পর বাবা ৩ জনকেই ব্যাপারটা বলেন। এ আর জি প্রথমে আপত্তি তোলে, তারপর বাবা বুঝিয়ে বলার পর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর নাকি কোনো রকম আপত্তি তোলেনি। গতকাল দুপুরে খেতে বসেছি, এমন সময় চাকর এসে বাবাকে একটা চিঠি দেয়। সেটা পড়ে বাবার মুখ গম্ভীর হয়ে যায়। কারণ জিজ্ঞেস করাতে বাবার মুখে প্রথম এ, জি আর আর এর বিষয় শুনি। আগে কিছুই জানতাম না। কেন? বাবা লোকটা একটু পিকুলিয়ার। উনি পেশার পেশেন্ট ছাড়া আর কিছু জানেন না। আমি, মা, সংসার এসব সম্পর্কে বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন ৩ বছর বয়স, তখন আমার মা মারা যান। তার ২ বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমাকে খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরানো চাকর আমার দেখাশোনা করত। সেই ব্যবধান এখনও রয়ে গেছে। যদিও এটা বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি, তেমনি তার শাসনও ভোগ করিনি। এবং তার ডায়েরিও পড়েননি। না, শুধু আমি না, কেউই পড়েনি। আসল প্রসঙ্গ থেকে আমরা একটু দূরে সরে এসেছি। ওই চিঠি কি এই ৩ জনের একজন লিখেছেন? ইয়েস, ইয়েস, এই দেখুন। শঙ্করবাবু একটা খাম বার করে ফেলুদাকে দিলেন। তা থেকে যে চিঠিটা বেরোলো, সেটা ফেলুদার পিছনে দাঁড়িয়ে আমি আর লালমোহনবাবুও পড়লাম। প্রথমেই তলায় দেখলাম এ, তার ওপর লেখা, আই টেক ব্যাক মাই ওয়ার্ড। ডায়েরি ছাপতে হলে আমার অংশ বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ। অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। একটা প্রশ্ন আছে, বলল ফেলুদা। এই ৩ ব্যক্তির অপরাধের কথা আপনার বাবা জানলেন কি করে? সেও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কৌশলে আইনের কবল থেকে মুক্তি পেয়ে এ, জি আর আর মনে শান্তি পায়নি। গভীর অনুশোচনা, শেষটায় ব্যাপনা চক্রে ধরা পড়ে যাবার ভয় ক্রমে মানসিক ব্যারামে দাঁড়ায়। তখনই বাবার বেশ নাম ডাক। এরা ৩ জনই বাবার কাছে আসে চিকিৎসার জন্য। সাইকাইস্ট্রিস্টের কাছে তো আর কিছু লুকানো যাবে না। সব প্রশ্নের সঠিক জবাব না দিলে চিকিৎসাই হবে না। এইভাবে বাবা এদের ঘটনাগুলো জানতে পারেন। হুমকি কি শুধু এই দিয়েছে? এখনো পর্যন্ত তাই। তবে জি সম্বন্ধেও বাবার সন্দেহ আছে। এই ৩ জনের অপরাধ কি তা আপনি জানেন? না, তা শুধু না, এদের আসল নাম, এখন এরা কি করছে, এসব কিছুই বলেননি বাবা। তবে আপনাকে নিশ্চয়ই বলবেন। উনি কি আমার খোঁজ করছেন? সেই জন্যেই তো এলাম। বাবা এখন আর পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছেন। আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম, গোয়েন্দা হিসাবে আপনার যথেষ্ট খ্যাতি আছে। তাতে বাবা বললেন, মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে ভালো গোয়েন্দা হওয়া যায় না। ওকে একটা কল দিতে পারলে ভালো হতো। এইসব হুমকি ঠুমকিতে শান্তিভঙ্গ হয়, ফলে কাজের ব্যাঘাত হয়। সেটা আমি একেবারেই চাই না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করি, মিত্তিরকে কখন আসতে বলবো? বাবা বললেন, রবিবার সকাল 10টা। এখন আপনি যদি... বেশ তো, আমার দিক থেকে আপত্তি করার তো কোনো কারণই নেই। তাহলে এই কথা রইল, রবিবার সকাল 10টা, নাম্বার 7 সুইনহো স্ট্রিট। 7 নম্বর সুইনহো স্ট্রিট ডাক্তারের বাড়ি বলে মনেই হয় না। তার সদর দরজাতে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটা দাঁড়ানোর রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার পিছনের দেয়ালে ওপর দিকে একটা বাইসেনের মাথা। শঙ্করবাবু নিচেই অপেক্ষা করছিলেন। আমরা তার সঙ্গে দোতলায় গিয়ে বৈঠকখানায় বসলাম। এ ঘরেও চতুর্দিকে শিকারের চিহ্ন। ভদ্রলোক ডাক্তারি করে এত জানোয়ার মানার সময় কি করে পেলেন তাই ভাবছিলাম। মিনিট খানেকের মধ্যেই ডাক্তার মুন্সি এসে পড়লেন। মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে এখনও যে বেশ শক্ত সমর্থ সেটা দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে। ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি রেখেছেন সেটা থেকে ভালো লাগল। এবার ভদ্রলোক জটায়ু ও আমার দিকে চাইতে ফেলুদা আমাদের পরিচয় করিয়ে দিল।
এরা ট্রাস্টওয়াদি কি? ডক্টর মুন্সি প্রশ্ন করলেন। সম্পূর্ণ, বলল ফেলুদা। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। এই জন্যে জিজ্ঞেস করছি কারণ আজ সেই 3 ব্যক্তির আসল পরিচয় আমাকে দিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। এই পরিচয় শুধু আপনারা 3 জনই জানবেন, আর কেউ জানে না, আর কাউকে বলিনি। আপনি নির্ভয়ে বলতে পারেন ডাক্তার মুন্সি, বললেন জটায়ু। আমি অন্তত আর কাউকে বলবো না। ভেরি ওয়েল, তাহলে বলুন কি করতে পারি? হুমকি চিঠির কথা আপনার ছেলে বলেছেন। শুধু হুমকি চিঠি নয়, বললেন ডাক্তার মুন্সি, হুমকি টেলিফোনও বটে। এটা কাল রাত্রের ঘটনা, তখন 11:30। বোঝাই যায় মত্ত অবস্থায় ফোন করছে। হিগিন্স, জর্জ হিগিন্স। আপনার ডায়েরির জি? ইয়েস। বলে কি, সেদিন টেলিফোনে আমি অত্যন্ত বোকার মতো কথা বলেছি। যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই, তখন আমার যে ব্যবসা ছিল এখনও সেই ব্যবসায় রয়েছে। একচেটিয়া ব্যবসা আমার, সুতরাং জি থেকে অনেকেই আমার আসল পরিচয় অনুমান করতে পারবে। সো কাট মি আউট। মাতালকে তো আর যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, ফলে ফোন রেখে দিতে হলো। বুঝতেই পারছেন, আমি রুগী নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের বাড়ি গিয়ে সামনাসামনি কথা বলে যে কিছু বোঝাবো তার সময় বা সামর্থ্য আমার নেই। এ কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই। এ এবং জি, আর কে নিয়ে চিন্তার কারণ নেই, কারণ তার সঙ্গে কথা বলে জেনেছি যে নামের আদ্য অক্ষর থেকে তাকে কেউ চিনে ফেলবে এ আশঙ্কা তার নেই। কিন্তু এই 3 জনের আসল পরিচয়টা। কাগজ পেন্সিল আছে? ফেলুদা পকেট থেকে নোটবুক আর ডটপেন বার করল। লিখুন, এ হল অরুণ সেনগুপ্ত, ম্যাকনিল কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোল্যান্ড রোড, ফোন নাম্বার ডিরেক্টরিতে দেখে নেবেন। ফেলুদা চটপট ব্যাপারটা লিখে নিল। এবার লিখুন, বলে চললেন ডাক্তার মুন্সি, জি হল জর্জ হিগিন্স, টেলিভিশনের জন্য বিদেশে জানোয়ার চালান দেওয়া ব্যবসা এনার। বাড়ির নম্বর 90 রিপন স্ট্রিট। রাস্তার নাম থেকে বুঝতে পারবেন উনি পুরো সাহেব নন, অ্যাংলো ইন্ডিয়ান। তৃতীয় ব্যক্তির আসল পরিচয় প্রয়োজন হলে দেব, নচেত নয়। এদের অপরাধগুলো শুনুন। আমার পাণ্ডুলিপি আজ আপনি নিয়ে যাবেন। মন দিয়ে পড়ে আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আমাকে বলবেন এতে আপত্তিকর কিছু আছে কিনা, যার ফলে বইটা বাজারে বেরোলে আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাহলে। ফেলুদাকে থামতে হলো, কারণ ঘরে 3 জন লোকের প্রবেশ ঘটেছে। ডাক্তার মুন্সি তাঁদের দিকে দেখিয়ে বললেন, আপনি আসছেন শুনে এরা সকলেই আপনাকে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। আমার স্ত্রী ছাড়া এই কজন এবং আমার ছেলেই এখন আমার বাড়ির বাসিন্দা। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে সুখময়, আমার সেক্রেটারি। একজন চশমা পরা বছর 40-এর ভদ্রলোকের দিকে দেখালেন ডাক্তার মুন্সি। আর এনি হচ্ছেন আমার শালক চন্দ্রনাথ। এর বয়স 50-এর কাছাকাছি। দেখে কেন জানি মনে হয় ইনি বেশ কিছু করেন টরেন না, এ বাড়িতে আশ্রিত হয়ে রয়েছেন। আর ইনি আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক। এর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এখানেই আছেন। একে দেখে মনে হয় এর অসুখ এখনও সারেনি। হাত কচলাচ্ছেন, চোখ পিটপিট করছেন, আর একটানা সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বয়স আন্দাজ 40-45। পরিচয়ের পরে একমাত্র সুখময়বাবু ছাড়া আর সকলেই চলে গেলেন। ডক্টর মুন্সি সেক্রেটারির দিকে ফিরে বললেন, সুখময়, যাও, আমার লেখাটা এনে প্রদোষবাবুকে দাও। ভদ্রলোক 2 মিনিটের মধ্যে একটা বড় মোটা খাম এনে ফেলুদাকে দিলেন। ওর কিন্তু আর কপি নেই, বললেন ডাক্তার মুন্সি। পাবলিশারকে দেবার আগে ওটা সুখময় টাইপ করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, বলল ফেলুদা। আমি এটার মূল্য খুব ভালোভাবেই জানি। আমরা উঠে পড়লাম। শঙ্করবাবু পাশের ঘরেই অপেক্ষা করছিলেন। এবার এসে আমাদের সদর দরজা অবধি পৌঁছে দিলেন। তারপর লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডরে চড়ে আমরা বাড়িমুখো রওনা দিলাম। একটা রিকোয়েস্ট আছে মশাই, লালমোহনবাবু হঠাৎ বললেন। কি? আপনার পড়া হলে পর আমি একবার 2 দিনের জন্য পাণ্ডুলিপিটা নেব। এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই নয়। না পড়লেই নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে আমার দুর্দান্ত লাগে। বেশ, দেব, তবে 2 দিন নয়। আপনি যে সকালে নেবেন তার পরের দিন সকালেই ফেরত দিতে হবে। তার মধ্যে শিকারের অংশ আপনার নিশ্চয়ই পড়া হয়ে যাবে। কারণ
1965 পর তো আর ভদ্রলোক স্বীকার করেননি। তাই সই। ডক্টর মুন্সির হাতের লেখা বেশ পরিষ্কার হলেও 375 পাতার পাণ্ডুলিপিটা পড়তে ফেলুদার লাগল 3 দিন। এত সময় লাগার একটা কারণ অবশ্যই এই যে ফেলুদা পড়ার ফাঁকে ফাঁকে অনেক কিছু নিজের খাতায় নোট করে নিচ্ছিল। 3 দিনের পরের দিন সকালে যথারীতি জটায়ু এসে হাজির। প্রথম প্রশ্নই হলো, কি স্যার হলো? হয়েছে। আপনি কি সিদ্ধান্ত এলেন শুনি? এ ডায়েরি নির্ভয় থাপার যোগ্য? সম্পূর্ণ। তবে তাতে হুমকি বন্ধ করা যায় না। এই 3 জনের একজনও যদি ধরে বসে থাকে, যে নামের আদ্য অক্ষর থেকেই লোকে বুঝে ফেলবে কার কথা বলা হচ্ছে, তাহলে সে এই বই ছাপা বন্ধ করার জন্য কি যে না করতে পারে তা ঠিক নেই। ইভেন মার্ডার? তা তো বটেই। একজনের কথাই ধরা যাক। অরুণ সেনগুপ্ত, পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে ছিলেন এক ব্যাংকের মধ্যপদস্থ কর্মচারী, কিন্তু রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা। ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় বেশি। শেষে কাবুলিওয়ালা শরণাপন্ন হওয়া। এই ফাঁকে বলে রাখি, ফেলুভা একবার বলেছিল যে আজকালের দেখা যায় না বটে, কিন্তু বছর 20 আগেও রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত লাঠি হাতে কাবুলিওয়ালা দাঁড়িয়ে আছে। এদের ব্যবসা ছিল মোটা সুদে টাকা ধার দেওয়া। ফেলুদা বলে চলল, একটা সময় আসে যখন দেনার অঙ্কটা এমন ফুলে ফেপে ওঠে যে মরিয়া হয়ে অরুণ সেনগুপ্তকে ব্যাংকের তহবিল থেকে 40,000 টাকা চুরি করতে হয়। কিন্তু সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে একজন নির্দোষ কর্মচারীর ওপর। ফলে সে বেচারিকে জেল খাটতে হয়। বুঝেছি, বিজ্ঞের মতো মাথা নেড়ে বললেন জটায়ু। তারপর অনুশোচনা, তারপর মাথার ব্যায়াম, তারপর মনোবিজ্ঞানী। কিন্তু ভদ্রলোক যে এখন একেবারে সমাজের উপরতলায় বাস করছেন, তার মানে মুন্সির চিকিৎসায় কাজ দিয়েছিল? তা তো বটেই। সে কথা মুন্সি তার ডায়েরিতে লিখেওছেন, যদিও তারপরে আর কিছু লেখেননি। কিন্তু আমরা বেশ অনুমান করতে পারি যে এই ঘটনার পর সেনগুপ্ত নিশ্চয় তার জীবনের ধারা পাল্টে 30 বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে উপরে উঠে আজকের অবস্থায় পৌঁছেছেন। বুঝতেই পারেন, সেখান থেকে আবার পিছলে পড়ার আশঙ্কা যদি দেখা দেয়, যতই অমূলক হোক, তাহলে সেনগুপ্ত সাহেব মাথা ঠিক রাখেন কি করে? বুঝলাম, বললেন জটায়ু। আর অন্য দুজন? আর ব্যক্তির সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই। সে তো সেদিন মুন্সির মুখে শুনলেন। এর আসল নামটা উনি বলেননি, তাই আমিও বলতে পারছি না। ইনি এককালে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিক ওদিক মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে নিজেকে বাঁচান। ইনিও ডাক্তার মুন্সির হাতে নিজেকে সমর্পণ করে বিবেক যন্ত্রণা থেকে রেহাই পান। ইন্টারেস্টিং হল এর ঘটনা। কি রকম? ইনি যে ফিরিঙ্গি সে তো জানেন, আর এর ব্যবসার কথাও জানেন। 90 নম্বর রিপন স্ট্রিটে একটি বড় দোতলা বাড়িতে থাকতেন জর্জ হিগিন্স। 1960-এ এক সুইডিশ ফিল্ম পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি করবেন বলে। তার গল্পের জন্য একটি লেপার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে গিয়ে দেখা করেন। হিগিন্সের একটা লেপার্ড ছিল বটে, কিন্তু সেটা রপ্তানির জন্য নয়, সেটা তার পোষা। অনেক টাকা দিয়ে সুইডিশ পরিচালক 1 মাসের জন্য লেপার্ডটাকে ভাড়া করেন। কথা ছিল 1 মাস পরে তিনি অক্ষত অবস্থায় ফেরত দেবেন। আসলে ফিল্ম পরিচালক মিথ্যে কথা বলেন, কারণ তার গল্পে ছিল গ্রামবাসীরা সবাই মিলে লেপার্ডটাকে মেলে ফেলে। 1 মাস পরে পরিচালক এসে হিগিন্সকে আসল ঘটনাটা বলে। হিগিন্স প্রচণ্ড রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে তক্ষুনি পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পর মুহূর্তে রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক। কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেওয়ার ফন্দি হিগিন্স বার করে। সে প্রথমে ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষতচিহ্নে ভরিয়ে দেয়। তারপর তার কালেকশনের একটা হিংস্র বনবেড়ালকে খাঁচার দরজা খুলে বাইরে বার করে সেটাকে গুলি করে মারে। ফলে ব্যাপারটা দাঁড়ায় খাঁচা ছাড়া বনবেড়াল পরিচালককে হত্যা করে এবং বনবেড়ালকে হত্যা করে হিগিন্স। ফিকিরটা কাজে দেয়, হিগিন্স আইনের হাত থেকে বাঁচে। কিন্তু তারপর 1 মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসি কাটে ঝুলতে দেখে অগবত্তা মুন্সির চেম্বারে গিয়ে হাজির হয়। বললেন জটায়ু। তাহলে এখন কিং কর্তব্য? 2টো কর্তব্য। 1 হলো পাণ্ডুলিপিটা আপনাকে দেয়া, আর 2 একে একটা টেলিফোন করা। জটায়ু হাসি মুখে ফেলুদার হাত থেকে পাণ্ডুলিপি ভরা মোটা খামটা নিয়ে বললেন, ফোন করবেন কি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? ন্যাচুরালি, বলল ফেলুদা। আর দেরি করার কোনো মানে হয় না। তবসে সেনগুপ্ত 11 রোল্যান্ড রোড, নম্বরটা বার করত। আমি ডাইরেক্টরিটা হাতে নিতে ফোনটা বেজে উঠল। আমিই ধরলাম, ডক্টর মুন্সি। ফেলুদাকে বলতেই ও আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ব্যাপার আর কিছুই নয়,
সেনগুপ্ত আরেকটা হুমকি চিঠি দিয়েছেন। তাতে কি বলা হয়েছে সেটা ফেলুদা তার খাতায় লিখে নিল। তারপর ফেলুদা তার শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল। সেনগুপ্তর দ্বিতীয় হুমকিটা হচ্ছে কেই 7 দিন সময়, তার মধ্যে প্রত্যেক বাংলা ও ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি ছাপা সম্ভব হচ্ছে না। 7 দিন, তারপরে আর হুমকি নয়, কাজ, এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না বলাই বাহুল্য। আমি সেনগুপ্তর ফোন নাম্বার বার করে ডায়াল করে একবারই লাইন পেয়ে গেলাম। ফেলুদার হাতে ফোনটা চালান দিয়ে আমি আর জটায়ু কেবল ফেলুদার কথাটাই শুনলুম। সেটা শুনে যা দাঁড়ালো তা এই। হ্যালো, মিস্টার সেনগুপ্তর সঙ্গে একটু কথা বলতে পারি কি? অরুণ সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত, আমার নাম প্রদোষ মিত্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমায় একদিন 5 মিনিট সময় দিতে পারেন? তাই বুঝি? আশ্চর্য তো। কি ব্যাপার? তা পারি বই কি। কটায় গেলে আপনার সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। ভাবতে পারিস, ফোনটা রেখে বলল ফেলুদা, ভদ্রলোক নাকি আর 5 মিনিটের মধ্যেই আমাকে ফোন করতেন। কেন কেন? প্রশ্ন করলেন জটায়ু। সেটা ফোনে বললেন না, সামনাসামনি বলবেন। কখন অ্যাপয়েন্টমেন্ট? আধ ঘণ্টা বাদে। 11 নম্বর রোল্যান্ড রোড, সাহেবী আমলের দোতলা বাড়ি। দরজার বেল টিপতে একজন উর্দি পরা বেয়ারানের আবির্ভাব হল। সে কার্পেট ঢাকা কাঠের সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় নিয়ে দিয়ে বৈঠকখানায় বসাল। মিনিট 2-এর মধ্যে মিস্টার সেনগুপ্ত প্রবেশ করলেন। বাড়ির সঙ্গে মানানসই সাহেবী মেজাজ, পরনে ড্রেসিং গাউন, পায়ে বেডরুম স্লিপার, হাতে চুরট। পরিচয় পর্ব শেষ হলে পর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা ড্রিঙ্ক করেন? আজ্ঞে না, বলল ফেলুদা। আমি যদি বিয়ার খাই, আশা করি আপনারা মাইন্ড করবেন না। মোটেই। ভদ্রলোক বেয়ারাকে ডেকে নিজের জন্য বিয়ার আর আমাদের 3 জনের জন্য চায়ের অর্ডার দিয়ে ফেলুদার দিকে দৃষ্টি দিলেন। ফেলুদা বলল, আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন সেটা আগে বলতে আপনার কোনো আপত্তি আছে? তারপর আমি আমার দিকটা বলবো। বেশ তো। জেপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনস। হ্যাঁ, তার এক নাতি তো মিসিং, সম্ভবত কিডন্যাপড। কাগজে দেখছিলাম বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু। পুলিশ তদন্ত করছে বটে, কিন্তু আমি ওকে আপনার নাম সাজেস্ট করি। ভুলু শেহানবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, একটা ব্যাপারে ওকে আমি হেল্প করি। তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয় আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি। আর সেই ব্যাপারেই আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপারে শুনি? আমি ডাক্তার মুন্সির কাছ থেকে আসছি। হোয়াট? ভদ্রলোক সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছে? তার মানে তো আর কদিনে রাজ্যের শুদ্ধ লোক জেনে যাবে মুন্সির ডায়েরির এ ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি জানি। আমার উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। তবে আপনি যদি ঘন ঘন ডাক্তার মুন্সিকে হুমকি চিঠি দেন, তার ফল কি হবে সেটা আমি জানি। আমি হুমকি চিঠি দেব না কেন? আপনি ডায়েরিটা পড়েছেন? পড়েছি। আপনার কি মনে হয়েছে? 30 বছরের পুরানো ঘটনা। এর মধ্যে অন্তত 5 ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে। যারা এই কাজ করেছে হয়তো তাদের অনেকেরই নামের প্রথম অক্ষর এ। সুতরাং আপনার ভয়ে সম্পূর্ণ অমূলক। মুন্সি কি থ্যাঙ্কের নাম করেছে? না। আমার ব্যাংকে 2 জন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে, কারণ ঠেকায় পরে আমি তাদের কাছে টাকা ধার চেয়েছিলাম। দুজনেই অবশ্য রিফিউজ করে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের চিঠি দিয়ে আপনার লাভটা হচ্ছেটা কি? ডাক্তার মুন্সি আইনের দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন মানব না মিস্টার মিথ্যির। আমার অতীতের ইতিহাস থেকেই আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে বেপরোয়া কাজ করতে আমি দ্বিধা করি না। আপনার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার সেনগুপ্ত। আজকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজের সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় আপনি এমন একটা ঝুঁকি নেবেন? মিস্টার সেনগুপ্ত মিনিটখানা কিছু না বলে কেবল চুকচুক করে বিয়ার খেলেন। তারপর তার চাউনির সামান্য পরিবর্তন দেখা গেল। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে এক চুমুকে বাকি বিয়ারটা শেষ করে গ্যালাসটা টেবিলে রেখে বললেন, ঠিক আছে, ড্যাম ইট, লেট হিম গো হ্যাড। আপনি তাহলে হুমকির ব্যাপারে ইতি দিচ্ছেন? ইয়েস। তবে
বিপদের বিন্দুমাত্র আশঙ্কা দেখলেন কিন্তু। আর বলতে হবে না, বলল ফেলুদা, বুঝেছি। লালমোহনবাবু কথা মতো পরদিন সকালেই পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে এলেন। ফেলুদা বলল, এখন আর চা খাওয়া হবে না, কারণ ৮ ঘণ্টার মধ্যে জিএর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। ৯০ নম্বর রিপন স্ট্রিটে দরজায় বেল টিপতে যার আবির্ভাব হল, তার মাথায় টাক, কানের পাশের চুল সাদা, আর এক জোড়া বেশ পাগড়াই গোঁফ, তাও সাদা। মিস্টার মিটার, আই এম জর্জ হিগিন্স। তিনজনের সঙ্গেই করমর্দনের পর হিগিন্স আমাদের নিয়ে দোতলায় চলল। গেট দিয়ে বাড়িতে ঢুকেই দুটো বেশ বড় খাঁচা দেখেছি। তার একটায় বাঘ, অন্যটায় হায়না। দোতলায় উঠে মায় একটা ঘরের পাশ দিয়ে যাবার সময় দেখলাম তাতে গোটা ৫ কোয়ালা ভাল্লুক বসে আছে মেঝেতে। বসবার ঘরে পৌঁছে সোফায় বসে হিগিন্স ফেলুদাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, ইউ আর এ ডিটেকটিভ? এ প্রাইভেট ওয়ান, বলল ফেলুদা। বাকি কথাও ইংরেজিতেই হল, যদিও হিগিন্স মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছিলেন, বিশেষ করে কারুর উদ্দেশ্যে গালি দেওয়ার সময়। অনেকের ওপরই ভদ্রলোকের রাগ, যদিও কারণটা বোঝা গেল না। অবশেষে বললেন, মানছি তাহলে এখনও প্র্যাকটিস করে? আই মাস্ট সে আমার বিপদের সময় অনেক উপকার করেছিল। তাহলে আর আপনি তাকে শাসাচ্ছেন কেন? প্রশ্ন করল ফেলুদা। হিগিন্স একটুক্ষণ চুপ থেকে বলল, সেটার একটা কারণ হচ্ছে সেই দিন রাত্রে নেশার মাত্রাটা একটু বেশি হয়েছিল। তবে মানুষের কি ভয় করে না? আমার বাবা কি ছিলেন জানো? স্টেশন মাস্টার। আর আমি নিজের চেষ্টায় আজ কোথায় এসে পৌঁছেছি দেখো। এ আমার একচেটিয়া ব্যবসা। মানসির ডায়েরি ছাপা হলে যদি আমাকে কেউ চিনে ফেলে, তাহলে আমার আর আমার ব্যবসার কি দশা হবে ভাবতে পারো? ফেলুদাকে আবার বোঝাতে হলো যে হিগিন্স আইন বাঁচিয়ে কিছুই করতে পারবেন না, তাকে আবার বেকার রাস্তায় যেতে হবে। সেটাই কি তুমি চাইছ? বেশ জোরের সঙ্গে জিজ্ঞেস করল ফেলুদা। তাতে কি তোমার প্রেস্টিজ আরও বেশি বিপন্ন হবে না? হিগিন্স একটুক্ষণ চুপ করে বিড়বিড় করে বললেন, একবার কেন, শতবার খুন করতে পারতাম ও পাজি সুইডিশটাকে। বাহাদুর, আমার সাধের লেপার্ড, মাত্র ৪ বছর বয়স, তাকে কিনা লোকটা মেরে ফেলল। আবার ১০ সেকেন্ডের জন্য কথা বন্ধ। তারপর হঠাৎ সোফার হাতল চাপড়ে গলা তুলে হিগিন্স বললেন, ঠিক আছে, মানসিকে বলো আমি কোনো পরোয়া করি না। ও যা করছে করুক, বই বেরুলে লোকে আমাকে চিনে ফেললেও আই ডোন্ট কেয়ার। আমার ব্যবসা কেউ টলাতে পারবে না। থ্যাংক ইউ, মিস্টার হিগিন্স, থ্যাংক ইউ। অরুণ সেনগুপ্তর খবরটা ফেলুদা আগেই ফোনে ডাক্তার মুন্সিকে জানিয়ে দিয়েছিল। হিগিন্সের খবরটা জিতে আমরা মুন্সির বাড়িতে গেলাম, কারণ পাণ্ডুলিপিটা ফেরত দেওয়ার একটা ব্যাপার ছিল। ভদ্রলোক ফেলুদাকে একটা বড় ধন্যবাদ দিয়ে বললেন, তাহলে তো আপনার কর্তব্য সারা হয়ে গেল, এবারে আপনার ছুটি। আপনি ঠিক বলছেন, আর সম্বন্ধে কিছু করার নেই তো? নাথিং, আপনি আপনার বিল পাঠিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি পেমেন্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। এটাকে কি মামলা বলা চলে? বাড়ি ফিরে এসে বলল জটায়ু। মিনি মামলা বলতে পারেন, অথবা মামলা নু। যা বলেছেন। আশ্চর্য এই যে এমন গর্হিত কাজ করার ২৫-৩০ বছর পরেও লোকগুলো শুধু বেঁচে নেই, দিব্যি সুখ স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছে। হক কথা, বললেন জটায়ু। কালই বাড়িতে বসে ভাবলুম, ৩০ বছর আগে যাদের চিনতুম তাদের কারুর সঙ্গে আজও যোগাযোগ আছে কিনা, বা তারা এখন কে কি করছে সেটা জানি কিনা। বিশ্বাস করুন, আজই আধ ঘন্টা ভেবে শুধু একটা নাম মনে পড়ল, অপরেশ চতুর্যে, যার সঙ্গে একসঙ্গে বসে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, সাঙ্গুবালিতে বসে চা খেয়েছি। সে এখন কি করে জানেন? আউট অফ টাচ, কমপ্লিটলি আউট অফ টাচ। কবে কিভাবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও মনে করতে পারলুম না। পরদিন সকালে লালমোহনবাবু এসে ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে, বেকারত্ব ভালো লাগছে না বুঝি? ফেলুদা মাথা মেরে বলল, নো স্যার, তা নয়, একটা ব্যাপারে কৌতূহল নিবৃত্তি হল না বলে অস্বস্তি লাগছে। কি ব্যাপার? আর ব্যক্তিটির আসল পরিচয়? ইনি একটা হুমকি ঠুমকি দিলে মন্দ হতো না। রটন, রবিস, রিডিকুলাস, বললেন জটায়ু। আর জাহান্নামে যাক, আপনি আপনার যা প্রাপ্য তা তো পাচ্ছেনই। তা পাচ্ছে। ফোনটা বেজে উঠল। আমি ধরলাম। হ্যালো বলতে ওই দিক থেকে কথা এলো, আমি শঙ্কর বলছি। আমি ফোনটা ফেলুদার হাতে চালান দিলাম। বলুন স্যার। উত্তরটা শোনার সঙ্গে সঙ্গে ফেলুদার কপারে গভীর খাঁজ পড়ে গেল। ৩-৪টে হুঁ বলেই ফেলুদা ফোনটা রেখে দিয়ে বলল, সাংঘাতিক খবর, ডাক্তার মুন্সি খুন হয়েছেন, আর সেই সঙ্গে ডায়েরিও উধাও। বলেন কি? চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন জটায়ু। ভেবেছিলাম শেষ, আসলে এই সবে শুরু।
আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে লালমোহনবাবুর গাড়িতে বেরিয়ে পড়লাম। সুইনহো স্ট্রিটে পৌঁছে দেখি পুলিশ আগেই হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদার চেনা। বললেন, মাঝরাত্রিরে খুনটা হয়েছে, মাথার পিছন দিকে ভারী কিছু দিয়ে মেরেছে। কে প্রথম জানল? ওর বেয়ারা। ভদ্রলোক ভোর 6টায় চা খেতেন, সেই সময় বেয়ারা ব্যাপারটা জানতে পারে। ডক্টর মুন্সির ছেলে বাড়ি ছিলেন না। পুলিশে খবর দেন ডক্টর মুন্সির সেক্রেটারি। আপনাদের জেরা হয়ে গেছে? তা হয়েছে, তবে আপনি নিজের মতো করুন না। আপনি যে আমাদের কাজে ব্যাঘাত করবেন না সেটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে জানি। আর 4টি তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্যই মিসেস মুন্সি আছেন, তাকে কিছু জিজ্ঞে করিনি এখনো। আমরা 3 জন শঙ্করবাবুর সঙ্গে দোতলায় রওনা দিলাম। সিঁড়ি ওঠার সময় ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই আশঙ্কা করছিলাম, কিন্তু এটা করিনি। বাবার ঘরে পৌঁছে ফেলুদা বলল, আপনি যখন রয়েছেন তখন আপনাকে দিয়েই শুরু করি। বেশ তো, কি জানতে চান বলুন। আমরা সকলে বসলাম। চারিদিকে জন্তু, জানোয়ারের ছাল, মাথা ইত্যাদি দেখে মনে হচ্ছিল এই বড় শিকারী, আর এইভাবে তার মৃত্যু হল। ফেলুদা জেরা আরম্ভ করে দিল। আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ, আমারটা উত্তর প্রান্তে, বাবারটা দক্ষিণ প্রান্তে। আপনি আজ সকালে বেরিয়েছিলেন? হ্যাঁ। কোথায়? আমাদের ডাক্তারের ফোন খারাপ, উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন, তাই ওঁকে ধরতে গিয়েছিলাম। কদিন থেকেই মাথাটা ভার ভার লাগছে, মনে হচ্ছিল প্রেশারটা বেড়েছে। প্রেশার কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা বাবার আরেকটা পিকিউলারিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন আমাদের বাড়ির সাধারণ ব্যায়ামের চিকিৎসা উনি করবেন না, সেটা করেন ডক্টর প্রণব কর। আইসি। একটা কথা আপনাকে বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডাক্তার মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, ডায়েরি পড়ে কিন্তু সেরকম মনে হয় না। ডায়েরিতে অনেকবার আপনার উল্লেখ আছে। ভেরি সারপ্রাইজিং। আপনার ডায়েরিটার পড়ার ইচ্ছে হয় না? এত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই। এটা অবশ্য আশা করা যায় যে আপনার বিষয় যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে সেটাই উনি লিখেছেন। সে দৃষ্টির সঙ্গে আর 5 জনের দৃষ্টি নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কি করে? তিনি তো সর্বক্ষণ রুগী নিয়েই পড়ে থাকতেন। আপনার বাবার মাসিক রোজগার কত ছিল সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে উনি যেভাবে খরচ করতেন তাতে 30-35 হাজার হাও কিছুই আশ্চর্য নয়। উনি যে উইল করে গিয়েছিলেন সেটা আপনি জানেন না? গত বছর 1 ডিসেম্বর ওর সঞ্চয়ের একটা অংশ ব্যবহার হবে মনোবিজ্ঞানের উন্নতিকল্পে। আইসি। আর আপনার প্রতি উদাসীন হওয়া সত্ত্বেও আপনিও কিন্তু বাদ পড়েননি। শঙ্করবাবু আবার বললেন, আইসি। এই খুনের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর ডায়েরিটা যে লোপাট হলো সেটা ওই 3 জনের একজন লোক লাগিয়ে করাতে পারে। বাবার পেশেন্ট হিসাবে এরাই বাড়িতে এসছে। বাবা যে ঘরে রুগী দেখেন তার পাশেই তো আফিস ঘর, সেখানেই থাকতো বাবার লেখাটা। আপনাদের সদর দরজা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জমাদার ওঠার জন্য একটা ঘোরানো সিঁড়ি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এবার যদি সুখময় বাবুকে একটু পাঠিয়ে দিতে পারেন। মিনিট খানেকের মধ্যেই সেক্রেটারি সুখময় চক্রবর্তী এসে হাজির হলেন। ভদ্রলোক আমাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসতে ফেলুদা জেরা আরম্ভ করল। আমি প্রথমেই জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরে পড়ে থাকত? না, দেরাজে। তবে দেরাজে চাবি থাকত না, তার কারণ আমি বা ডাক্তার মুন্সি কেউই ভাবতে পারেনি যে সেটাইভাবে চুরি হতে পারে। আই সি। আপনি কতদিন হলো ডক্টর মুন্সির সেক্রেটারির কাজ করছেন? 10 বছর। কাজটা পেলেন কি করে? ডক্টর মুন্সি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতে আপনাকে? ওর অ্যাপয়েন্টমেন্টগুলো নোট করে রাখতাম আর চিঠিগুলোর জবাব টাইপ করতাম। চিঠি কি অনেক আসত? তা মন্দ না, বিভিন্ন দেশের মনোবিজ্ঞান সংস্থা থেকে নিয়মিত চিঠি আসত। বাইরের কনফারেন্সে যোগ দিতে উনি 2 বছর অন্তর একবার বিদেশে যেতেন।
আপনি বিয়ে করেননি? না। আত্মীয় স্বজনের কে আছে? ভাই বোন নেই, বাবা মারা গেছেন, আছেন শুধু আমার বিধবা মা আর আমার এক বিধবা খুড়িমা। এরা একসঙ্গে থাকেন? হ্যাঁ। আপনি এদের সঙ্গে থাকেন না? আমি তো এই বাড়িতেই থাকি। ডক্টর মুন্সি আমার একটা ঘর দেন একতলায়, প্রথম থেকেই এখানে আছি, মাঝে মাঝে গিয়ে বাড়ির খবর নিয়ে আসি। বাড়ি কোথায়? বেলতলা রোডে ল্যান্সডাউনের মোড়ে। আপনি এই খুন সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না। ডায়েরি বেহাত হতে পারে, হুমকি চিঠি থেকেই বোঝা যায়, কিন্তু খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। আচ্ছা, ডক্টর মুন্সি বস হিসাবে কেমন লোক ছিলেন? খুব ভালো। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, আমার কাজে সন্তুষ্ট ছিলেন এবং ভালো মাইনে দিতেন। আপনি কি জানেন, ডক্টর মুন্সির বই বেরোলে তার অবর্তমানে বইয়ের স্বত্বাধিকারী হতেন আপনি? জানি। ডক্টর মুন্সি আমাকে বলেছিলেন। বই ছেপে বেরোলে তার কাটতি কেমন হবে বলে আপনার মনে হয়? প্রকাশকদের ধারণা খুব ভালো হবে। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন এই রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা কি আপনি অস্বীকার করবেন? আমার যেখানে টাকার ভাব নেই, সেখানে শুধু রয়্যালটির লোভে আমি খুন করব, এটা কি খুব বিশ্বাসযোগ্য? এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন, তার সময় এখনো পাইনি। যাই হোক, এখন আপনার ছুটি। কাউকে পাঠিয়ে দেব কি? আমি ডক্টর মুন্সির শালার সঙ্গে একটু কথা বলতে চাই। সুকুমাইবাবু চলে যাবার পর জটায়ু বললেন, আপনার কি মনে হচ্ছে বলুন তো, ডায়েরি লোপাটার খুনটা সেপারেট ইস্যু না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁটাল দেখি, তারপর তো গোফে তেল দেব। বোঝো। শালা প্রায় সঙ্গে সঙ্গেই এসে হাজির হলেন। কপালের ঘাম মুছতে দেখে মনে হলো ভদ্রলোক একটু নার্ভাস বোধ করছেন। আপনার নাম তো চন্দ্রনাথ, পদবী কি? ভদ্রলোক বসার পর ফেলুদা প্রশ্ন করল। বোস, আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমি ডাক্তার মুন্সির ডায়েরিটা পড়েছি। আপনার বিষয়ে অনেক কিছুই জানি, তবু আপনার মুখ থেকেই কনফার্মেশনের জন্য কতকগুলো প্রশ্ন করছি। চন্দ্রনাথ বোস আবার ঘাম মুছলেন। ডাক্তার মুন্সি আপনাকে এ বাড়িতে থাকতে বলেন? না, আমার বোন ডাক্তার মুন্সিকে অনুরোধ করেন। উনি এক কথায় রাজি হয়ে যান? না। তাহলে আমার বোন পিড়াপিড়ি করলে পর রাজি হন। আপনি তো কোনো চাকরি টাকরি করেন না? না। হাত খরচা পান মাসে মাসে? হ্যাঁ। কত? 500। তাতে চলে যায়? চন্দ্রনাথবাবু উত্তর না দিয়ে মাথায় হিট করলেন। বুঝলাম, হাত খরচাটা যথেষ্ট নয়। আপনি তো ইন্টারমিডিয়েট অবধি পড়েছেন। হ্যাঁ। ছাত্র হিসেবে কিরকম ছিলেন? সাধারণ। নাকি তার চেয়েও নিচে? চন্দ্রনাথবাবু চুপ। প্রথমবার আইএতে ফেল করেননি? সেই কারণেই তো আপনার কোনো চাকরি জোটেনি, তাই নয় কি? দৃষ্টি নত করে মাথা নেড়ে হ্যাঁ বললেন চন্দ্রনাথবাবু। এ বাড়ির কোনো কাজ আপনি করেন কি? হ্যাঁ। কি? বাজার করি, ওষুধপত্র আনি। বুঝেছি। আপনার শোবার ঘরও দোতলায়? হ্যাঁ। কোনখানে? ডাক্তার মুন্সির ঘর থেকে কত দূরে? পাশে। একেবারে পাশে, লাগালাগি? ইয়েস। রাত্রে ঘুমন কখন? 10টা, 10:30। আর ওঠেন? 6টা। এই খুন সম্বন্ধে আপনার কিছু বলার আছে? নো নো স্যার, নাথিং। ঠিক আছে, আপনি এবার অনুগ্রহ করে রাধাকান্ত মল্লিককে একটু পাঠিয়ে দিন। রাধাকান্ত মল্লিক এসে সোফায় বসেই একসঙ্গে হাত আর মাথা নেড়ে বললেন, আমি খুন সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি কি বলেছি আপনি জানেন? বলেননি, কিন্তু বলবেন। আই নো ইউ ডিটেকটিভস। এসব জেরাটারা আমার ভালো লাগে না। যা বলার আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। আমি যে ব্যারাম নিয়ে এখানে আসি, তার নাম আমি জানতাম না। মুন্সি বলেন পারসিকিউশন মেনিয়া। তার লক্ষণ হল চারপাশের সব লোককে হঠাৎ শত্রু বলে মনে হওয়া। বাবা, দাদা, পড়শি, আপিসের কলিগ, কেউ বাদ নেই। সবাই যেন ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। আগে এটা ছিল না। ঠিক কখন যে শুরু হলো তাও বলতে পারি না। শুধু এটা বলতে পারি যে শেষ দিকে এমন হয়েছিল যে রাত্রিরে ঘুমোতে পারতাম না, পাচে ঘুমোলে কেউ এসে বুকে ছুরি মারে। ডাক্তার মুন্সির ওষুধে কাজ দেয়? দিচ্ছিল, তবে সময় লাগছিল। কথা ছিল আর 2 হপ্তাহ পরে ছুটি পাব, কিন্তু তার আগেই ছুটি হয়ে গেল। আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? পুলিশ যেতে দিলেই যাব। আপনার চাকরি তো একটা আছে নিশ্চয়ই, পপুলার ইন্স্যুরেন্স।
ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। রাধাকান্ত মল্লিক চলে যাবার পর ফেলুদা একবার খুনের জায়গা আর লাশটা দেখে এলো। যে জিনিসটা দিয়ে বাড়ি মেরে খুন করা হয়েছে সেটা এখনও খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশের ডাক্তার এসে দেখে বলে গেছে খুনটা হয়েছে ভোর 4টা থেকে 5টার মধ্যে। পাণ্ডুলিপিটা এখনও পাওয়া যায়নি। ইন্সপেক্টর সোম বলেছেন সেটা বেরোলেই ফেলুদাকে জানিয়ে দেবেন। মিসেস মুন্সির সঙ্গে কি এখন কথা বলা যাবে? ফেলুদা জিজ্ঞেস করল সোমকে। তা যাবে, উনি দেখলাম মোটামুটি শক্তই আছেন। আমরা 3 জন মিসেস মুন্সির ঘরে গেলাম। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে খাটে বসে আছেন। ফেলুদা দরজায় টোকা মারতে আমাদের দিকে ফেললেন। আমি চমকে উঠলাম। ইনি হুবহু এর ভাইয়ের মতো দেখতে। যমজ নাকি? নমস্কারের পর ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে এসেছি। আপনি কিছু জিজ্ঞেস করবেন কি? দেখে অবাক হলাম যে ভদ্রমহিলার কথায় বিন্দুমাত্র কান্নার রেশ নেই। ফেলুদা বলল, সামান্য 2-1টা প্রশ্ন। ভদ্রমহিলা আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, করুন। এই হত্যা সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি? ওর ডায়েরি হলো ওর কাল। আমি ওকে কতবার বলেছি, তুমি লিখছো লেখো, কিন্তু এ জিনিস ছাপিও না। আমাদের দেশের লোকেরা এত সত্যি কথা গ্রহণ করতে পারবে না। অনেকে ব্যথা পাবে, অনেকে অসন্তুষ্ট হবে। আর আজ আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় না এটা পড়লে মনে কেউ ব্যথা পেত। শুনে খুশি হলাম। আপনি আর চন্দ্রনাথবাবু যমজ ভাই বোন? হ্যাঁ। আপনি যখন ডাক্তার মুন্সিকে প্রস্তাব করেন আপনার ভাইকে এ বাড়িতে এনে রাখা হোক, তখন উনি কি বলেন? অনিচ্ছা সত্ত্বেও মত দেন। অনিচ্ছা কেন? আমার ভাই কোনো চাকরি করে না, সেটা উনি মেনে নিতে পারছিলেন না। উনি নিজে ছিলেন কাজ পাগলা মানুষ, কাজ ছাড়া আর কিছুই জানতেন না। অনেক ধন্যবাদ মিসেস মুন্সি, আমার আর কিছু জানার নেই। বাড়ি ফিরতে ফিরতে 12টা হয়ে গেল। লালমোহনবাবু সকালে স্নান ছেড়ে বেরোন, কাজেই সেই সমস্যাটা নেই। তাকে বললাম দুপুরের খাওয়াটা আজ এখানেই সারতে। ভদ্রলোক রাজি হয়ে গেলেন। মহিয়সী মহিলা পাখাটা খুলে ফুল স্পিড করে তার প্রিয় কাউচটায় বসে বললেন লালমোহনবাবু, এত বড় একটা ট্র্যাজেডিতে একটু কোটাস্কার নেই, অথচ ভাইটা একেবারে গোবর গণেশ। সেই জন্যেই মহিলার ভাইয়ের উপর এত টান লালমোহনবাবু। এ বড় জটিল মনোভাব, স্নেহ, অনুকম্পা এসব তো আছেই, তার মধ্যে কোথায় যেন একটা মাতৃত্বর রেস রয়েছে। ভদ্রমহিলার নিজের কোনো ছেলেপিলে নেই এবং ডাক্তার মুন্সির প্রথম পক্ষের স্ত্রীর ছেলের প্রতিও টান নেই, এসব কথা ভুলবেন না। তার উপরে যমজ, তা তো বটেই। আপনার কি মনে হয় ভদ্রমহিলার ডাক্তার মুন্সির সঙ্গে বনিবনা ছিল না? সেটা মুন্সি পরিবারের সঙ্গে অন্তরঙ্গ না থাকলে বলা মুশকিল। গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হয় 2টি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ। এক্ষেত্রে কান কি বলছে? মনে একটা খটকা জাগাচ্ছে। কি সেটা? সেটা আপনারা কেন বুঝেননি তা জানি না। এবারে আমি একটা কথা না বলে পারলাম না। তুমি বলতে চাও ওনার কথা শুনে মনে হলো উনি ডায়েরিটা পড়েছেন? সাবাস তপসে, সাবাস। কেন মশাই, ডায়েরিতে কি ধরনের জিনিস আছে সেটা তো মুন্সি মুখেও বলতে পারেন। একই হলো লালমোহনবাবু, একই হলো। মুন্সির কথায় মনে হয়েছিল ওই 3 ব্যক্তির ঘটনা ছাড়া ডায়েরিতে কি আছে তা কেউ জানে না। এখন মনে হচ্ছে কথাটা হয়তো ঠিক না। তবে এটা তো বোঝাই যাচ্ছে ডক্টর মুন্সি স্ত্রীর প্রতি মোটেই বিরোধভাব পোষণ করতেন না। ডায়েরির প্রথম পাতা খুললেই সেটা প্রমাণ হয় যে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, তাকে কেউ বই উৎসর্গ করে না। আপনি দেখছি ফর্মে আছেন, ভেরি গুড। আরেকটা ব্যাপারে আমি কানকে কাজে লাগিয়েছি মশাই, আপনি নিশ্চয় অ্যাপ্রিশিয়েট করবেন। ডাক্তার মুন্সির নিজের ছেলের প্রতি যে মনোভাব দেখিয়েছেন, তাতে তাকে শুষ্কং কাষ্টং বলে মনে হওয়া আশ্চর্য নয়। কিন্তু সেইখানে দেখুন তার সেক্রেটারির প্রতি তার কত দরদ। গুড গুড। ফেলুদাজি অন্যমনস্কভাবে তারিফটা করে সোফা ছেড়ে উঠে পায়চার আরম্ভ করে দিল। কি ভাবছেন মশাই? প্রায় 1 মিনিট চুপ থেকে প্রশ্ন করলেন জটায়ু। ভাবছি যে 3 উহ নামের মধ্যে একজনই রয়ে গেল
যার আসল পরিচয়টা পাওয়া গেল না। ফলে মামলাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেল, যেটা আর পূরণ হবে না। আপনার কি মনে হয় ডাক্তার মুন্সি কোনো তথ্য? ক্রিং গিং 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 গিং। আমাদের এই নতুন নীল টেলিফোনটার আওয়াজ আগেরটার চেয়ে অনেক বেশি জোর। ফেলুদা রিসিভারটা তুলে হ্যালো বলল। অবিশ্বাস্য টেলিফোন, যাকে ফেলুদা টেলিপ্যাথি বলে, এ হলো 16 আনা তাই। কার সঙ্গে কি কথাবার্তা হলো সেটা ফেলুদা ফোন নামিয়ে রেখেই বলেছিল। আমি যখন ঘটনাটা লিখতে যাব তখনও বলল, যদিও তুই ফোনটার সময় শুধু আমার কথাগুলোই শুনেছিলি, লেখার সময় এমনভাবে লেখ যেন দুই তরফের কথাই শুনতে পাচ্ছিস, তাহলে পাঠক মজা পাবে। আমি ওর কথা মতোই লিখছি। হ্যালো মিস্টার মিত্তির, হ্যাঁ আমি আর কথা বলছি। আর মুন্সি ডায়েরির আর? তা হঠাৎ আমাকে ফোন কেন? মুন্সির সঙ্গে আমার সম্পর্কের কথা আপনি জানলেন কি করে? আপনি আজ সকালে মুন্সির বাড়ি যাননি? তা তো যাবই, মুন্সি আজ ভোররাত্রে খুন হয়েছেন, সেই কারণে যেতে হয়েছিল। আপনার চেহারা অনেকের কাছে পরিচিত, সেটা আপনি জানেন বোধহয়। মুন্সির বাড়ির সামনে ভিড় এবং পুলিশ দেখে প্রতিবেশীদের অনেকেই বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তাদেরই একজন আপনাকে চিনে ফেলে আমার এক পেশেন্ট। আমিও ডাকতে, সেটা জানেন কি? এই পেশেন্টের বাড়ি গেছিলাম ঘণ্টাখানেক আগে, তারই কাছে শুনি মুন্সির মৃত্যু এবং আপনার উপস্থিতি। দুয়ে দুয়ে 4 করে বুঝি মুন্সি আপনাকে এমপ্লয় করেছিল। আপনার আসল নামটা জানতে পারি কি? না, পারেন না, ওটা উহুই থাকবে। আমি জানতে চাই মুন্সি আপনার সম্বন্ধে কি বলে। উনি বলেন আপনাকে উনি যথেষ্ট চেনেন এবং আপনাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ডায়েরিটা বেরোচ্ছে এবং তাতে আপনার অতীতের ঘটনা থাকছে জেনেও নাকি আপনি কোনো আপত্তি করেননি। ননসেন্স, সম্পূর্ণ মিথ্যে। ও আমাকে জানাবে কি করে? আমি তো 15 দিন বাইরে থেকে কলকাতায় ফিরেছি শোবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো স্টেটসম্যান ঘাঁটতে ঘাঁটতে মুন্সির ডায়েরি পেঙ্গুইন ঝাপছে এ খবরটা দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। মুন্সি সাইকিয়াট্রিস্ট হওয়াতে অনেক মনোবিকারগ্রস্ত ব্যক্তির হাঁড়ির খবর সে জানে, আমার তো বটেই। সেসব কথা কি সে ডায়েরিতে লিখেছে? আমি মুন্সিকে ফোন করি। সে স্বীকার করে যে আমার ঘটনা তার ডায়েরিতে স্থান পেয়েছে, তবে আমার নাকি চিন্তার কোনো কারণ নেই এই জন্যে যে আমার নামের শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আদে তো আমি আশ্বস্ত হব কেন? আমি 24 বছর আগেও ডাক্তার ছিলাম, এখনও ডাক্তার আছি। তখনকার অনেক পেশেন্ট এখনও আমার পেশেন্ট। ডায়েরি থেকে আমায় চিনে ফেলবে না তার কি গ্যারেন্টি? আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যখন পড়েছেন তখন আমিও পড়ব। সে কথাটা আমি মুন্সিকে বলি। আমি বলি যে তোমার কথা আমি বিশ্বাস করি না। আমি নিজে তোমার লেখা পড়ে বিচার করব সেটা ছাপলে আমার কোনো ক্ষতি হবে কিনা। তুমি আমাকে লেখাটা দাও। যদি না দাও তাহলে তোমার অতীতের ঘটনা আমি ফাঁস করে দেব। এ আবার কি বলছেন আপনি? মিস্টার মিত্তের, আমি আর মুন্সি একই বছরে লন্ডনে যাই ডাক্তারি পড়তে। আমার বিষয়ে যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনের যথেষ্ট পরিচয় ছিল। আমি মুন্সির যে চেহারা দেখেছি সে চেহারা কলকাতায় কেউ দেখেনি। সে সেখানে উচ্ছন্নে যেতে চলেছিল। আমি তাকে সামলাই, তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে প্র্যাকটিস শুরু করার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে। আপনি মুন্সির বাড়ি গিয়ে তার কাছ থেকে লেখাটা চেয়ে আনেন? আজ্ঞা হ্যাঁ, গতকাল রাত 11টায়। বলেছিলাম 2 দিন পরে লেখাটা ফেরত দেব। এখনও বেশি তার কোনো প্রয়োজন নেই। নেই মানে? আপনি পাণ্ডুলিপি ফেরত দিলেই সেটা ছাপা হবে। লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে অনেক ক্ষেত্রে। একে ইংরেজিতে পস্তুমাস পাবলিকেশন বলে, সেটা আপনি জানেন না? জানি, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। লেখাটা আমি পড়েছি, সেটা আমার কাছেই থাকবে, বই হয়ে বেরোবে না। আসি। ফেলুদা রিসিভারটা নামিয়ে রেখে দিল, তার মুখ গম্ভীর। এই লোকটা এমন করে আমার উপর টেক্কা দিল। খপ করে সোফায় বসে বলল ফেলুদা, এই সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আর এমন চমৎকার লেখা এইভাবে বেহাত হয়ে গেল। লেখাটা নিয়ে ভাববেন না ফেলুদাবাবু, একটু যেন রাগতভাবে বললেন জটায়ু। দ্য খুন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য লেখা। আপনি লেখাটা পড়েও কথা বলছেন? বলছি, যেখানে মার্ডার হ্যাজ বিন কমিটেড সেখানে আর ওসব কিছু তার কাছে তুচ্ছ। শ্রীনাথ এসে খবর দিল ভাত বাড়া হয়েছে। আমরা 3 জনে খাবার ঘরে খেতে বসলাম। লালমোহনবাবু যদিও বেশ তৃপ্তির সঙ্গে খেলেন, এমনকি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খেতে বললেন, আপনাদের জগন্নাথের রান্নার তারের তুলনা নেই। ফেলুদা শুক্তো থেকে দই পর্যন্ত একবারও মুখ খুলল না। খাবার পর নিজনে 3টে পান মুখে পুরে বসবার ঘরে বসতেই ফোনটা বেজে উঠল। আমি ধরলাম, ইন্সপেক্টর সোম। আমি ফেলুদার হাতে ফোনটা চালান দিলাম। বলুন স্যার। এরপর ফেলুদা কেবল 2টো কথা বলল। প্রথমে মিনিটখানে কথা শুনে বলল,
তাহলে তো খুনটা বাড়ির লোকই করেছে বলেই মনে হচ্ছে। আর ফোনটা রাখবার আগে বলল, ভেরি ইন্টারেস্টিং, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। মুন্সি প্যালেস। টেবিল থেকে চারমিনারে প্যাকেটের লাইটারটা তুলে পকেটে পুরে বলল ফেলুদা। খুনটা বাড়ির লোকে করেছে কেন বললেন? জটায়ুর প্রশ্ন। কারণ নিস্তারিণী ঝি আবিষ্কার করেছে একটা হামানদিস্তা মিসিং, আ পারফেক্ট মার্ডার ওয়েপেন। আর ইন্টারেস্টিংটা কি? মুন্সির একটা ডায়েরি পাওয়া গেছে, যাতে এ বছরের প্রথম দিন থেকে মারা যাবার আগের দিন পর্যন্ত এন্ট্রি আছে। পেঙ্গুইন যে ডায়েরিটা ছাপছিল সেটা 1989 ডিসেম্বরে শেষ হয়েছে। পুলিশ যেটা পাণ্ডুলিপি খুঁজতে খুঁজতে মুন্সির শোবার ঘরে পেয়েছে, সেটাতে দৈনিক এন্ট্রি আছে 1990 পয়লা জানুয়ারি থেকে মুন্সি মারা যাওয়ার আগের রাত, অর্থাৎ 13ই সেপ্টেম্বর পর্যন্ত। ডায়েরিটা সম্ভবত খাটির পাশের টেবিলে রাখা ছিল, সেখান থেকে মাটিতে পড়ে যায়। পুলিশ সেটাকে মাটিতে পায়। ডায়েরিটা সুমের কাছ থেকে নিয়ে প্রথম পাতা খুলেই ফেলুদার চোখ কিসে আটকে গেল। কিছুক্ষণ ভ্রুকুটি করে পাতাটির দিকে চেয়ে থাকে, আবার যেন সম্বিত ফিরে পেয়ে পাশে দাঁড়ানো শঙ্করবাবুকে জিজ্ঞেস করল, আপনি জানতেন যে আপনার বাবা ডায়েরি রাখার অভ্যেসটা শেষ দিন পর্যন্ত চালিয়ে গেছেন? একেবারেই না, তবে শুনে যে অবাক হচ্ছি তা নয়, কারণ 40 বছর একটানা লেগে হঠাৎ বন্ধ করার তো কোনো কারণ নেই। সুখময়বাবু জানতেন এই ডায়েরির কথা? সেটা ওকে জিজ্ঞেস করুন। আমরা সকলে বসবার ঘরে জমায়েত হয়েছিলাম। মিনিট খানেকের মধ্যেই সুখময় চক্রবর্তী এলেন। ফেলুদা প্রশ্ন করাতে সুখময়বাবু বললেন, ডক্টর মুন্সি ডায়েরি লিখবেন, এতে আশ্চর্যের কিছু নেই, তবে উনি কাজটা করতেন দিনের শেষে শুতে যাবার আগে। ডায়েরিও শোবার ঘরেই থাকতো নিশ্চয়ই, এই লাল বই আমি কোনোদিন দেখিনি। বসুন। মানে? সুখময়বাবু দাঁড়িয়ে কথা বলছিলেন, ফেলুদা বলতে যেন একটু অবাক হয়েই বসলেন। আমি বুঝলাম ফেলুদা আরও কিছু জিজ্ঞেস করতে চায়। সুখময়বাবু, বলল ফেলুদা, আপনি নিশ্চয়ই চান যে ডাক্তার মুন্সির আততায়ের উপযুক্ত শাস্তি হোক, তাই নয় কি? আমার দায়িত্ব, বলে চলল ফেলুদা, হলো সেই আততায়ীকে খুঁজে বার করা। একটা কারণে আমরা এখন বুঝতে পারছি যে আততায়ী এই বাড়িতেই রয়েছেন। সেদিন আমি এই বাড়িতে যারা থাকেন তাদের প্রত্যেকে জেরো করেছি, তার ফলে আমি এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। হয়তো আমার তরফ থেকেই যথেষ্ট প্রশ্ন করা হয়নি, এবং যাদের প্রশ্ন করেছি তারা আমার সব প্রশ্নের জবাব দেননি। একটা প্রশ্ন আমি সেদিন করিনি, আজ করতে চাই। বলুন। একটা ব্যাপারে আমাদের মনে খটকা জেগেছে। কি? একটা ব্যাপারে আমাদের মনে খটকা জেগেছে। যেমন ডাক্তার মুন্সি নিজের লেখা এবং পেশেন্ট ছাড়া আর সবকিছু সম্বন্ধে উদাসীন ছিলেন, কিন্তু আপনি তো তার পেশেন্টও নন, তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহ বর্ষণ করবেন কেন? ডায়েরিতে পড়েছি 5 বছর আগে আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, তার সমস্ত খরচ মুন্সি বহন করেন। অপারেশনের পর আপনি 10 দিনের জন্য পুরী যান, সেই খরচও তিনি বহন করেন। কেন? এর কোনো কারণ আপনি দেখাতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্য? জানি না। উত্তরটা আসতে যৎসামান্য দেরি হলো, সেটা নিশ্চয়ই ফেলুদা লক্ষ্য করেছে। সেটা তার পরের কথা থেকেই বুঝতে পারলাম। আমি আবারও বলছি সুখময়বাবু, আপনি সত্যি কথা বললে বা গোপন না করলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এবারে উত্তরে দেরি হলো না। আমি সত্যি বলছি। লালমোহনবাবু আমাদের নামিয়ে দিয়ে টুমরো মর্নিং বলে গড়পাড়া ফিরে গেলেন। ফেলুদা সোজা তার শোবার ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল। বুঝলাম সে ডায়েরিতে মনোনিবেশ করবে। ঘড়িতে এখন 3:35। পাখাটা ফুল স্পিড করে দিয়ে সোফায় গা ছড়িয়ে শুয়ে আমি একটা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন খুলে অ্যান্টার্কটিকার বিষয়ে চমৎকার সব ছবি সমেত একটা লেখা পড়তে লাগলাম। 4:30টায় শ্রীনাথ চা আনল। আমারটা টেবিলের ওপর রেখে ফেলুদার ঘরে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেলুদা বেরিয়ে এসে বলল, এ ঘরেই চা দাও। বুঝতেই পারছি ডায়েরিতে পড়া হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম, কিছু পেলে? ফেলুদা কাউচে বসে পকেট থেকে ডায়েরি আর চারমিনারের প্যাকেটটা বার করে টেবিলের ওপর রেখে গরম চায় একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, তোকে কয়েকটা আইটেম পড়ে শোনাচ্ছি, আমার মনে হয় চিন্তার খোরাক পাবি। আমি আগেই লক্ষ্য করেছিলাম ডায়েরির মাথার দিকটা দিয়ে কয়েকটা ছেঁড়া কাগজ উকি মারছে। ফেলুদা কোনোরকম তাড়াহুড়ো না করে একটা চারমিনার ধরিয়ে প্রথম টুকরো মাঠ ডায়েরিটা খুলল। শোন, এটা 3 সপ্তাহ আগের এন্ট্রি, আমি ইংরেজি থেকে বাংলা করছি। আজ একটি নতুন পেশেন্ট, রাধানাথ মল্লিক, আমার ঘরে ঢুকে চেয়ারে বসে প্রথমেই পকেট থেকে এক টুকরো কাগজ বার করে হাতের তালুতে রেখে সেটার দিকে আর আমার দিকে বার কয়েক দেখে কাগজটা দলা পাকি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। ওটা কি ফেললেন জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, টেলিগ্রাফের খবর, আপনার ছবি সমেত। আমি বললাম, আপনি কি যাচাই করে নিলেন ঠিক লোকের কাছে এসেছেন কিনা? এবারে একটা ছোটখাটো বিস্ফোরণ হলো। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকেই না, যাচাই করে নিতে হবে বই কি। পারসিকিউশন মেনিয়া। 4 পাতা পরে দ্বিতীয় এন্ট্রি। শোন, RMকে নিয়ে সমস্যা। সে নিজের বাড়িতে একদণ্ড টিকতে পারে না। তার দাদা, তার পড়শি সকলেই তার মনে আতঙ্কের সঞ্চার করছে। ডিফিকাল্ট কেস। আমি বলেছি কাল থেকে যেন সে আমার এখানে চলে আসে। 2টো ঘর তো খালি পড়ে আছে দোতলায়, তার একটাতেই থাকবে। তৃতীয় এন্ট্রি, এটাও দিন 4 পরে। RMকে নিয়ে সমস্যা মিটছে না।
আজ ওকে কাউচে শোয়ানোর আগে ও আমার অফিসে এসে বসেছিল। আমি তখন বিলেট থেকে সদ্য আসা একটা জরুরি চিঠি পড়ছিলাম। পড়া শেষ করে ওর দিকে চেয়ে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। আমার ভারী কাঁচের পেপার ওয়েটটা হাতে নিয়ে ও কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে। ও যদি আমাকেও ওর শত্রুপক্ষ মনে করে তাহলে তো মুশকিল। 4 নম্বর এন্ট্রি। আমার ওষুধের শিশিটা ভুল করে আপিস ঘরে ফেলে এসেছিলাম। রাতে শুভর আগে সেটা আনতে গিয়ে প্যাসেজ থেকেই বুঝলাম ঘরে বাতি জ্বলছে। ভেবেছিলাম হয়তো সুখময় কোনো কাজ করছে, কিন্তু গিয়ে দেখি শঙ্কর। সে আমার দিকে পিঠ করে ঢুকে পড়ে টেবিলের নিচের দেদাজটা বন্ধ করছে। আমায় দেখে ভারী অপ্রস্তুত হয়ে বলল, ওর এয়ারওয়েল খাম ফুরিয়ে গেছে, তাই এখানে আছে কিনা দেখতে এসেছিল। আমি ওকে 2টো খাম দিয়েছিলাম। ওই দেরাজেই থাকে আমার পাণ্ডুলিপি। এরপরে একেবারে শেষ পাতায় শেষ এন্ট্রি। এর সঙ্গে রাধাকান্ত মল্লিকের কোনো যোগ নেই, আর এটা সত্যিই রহস্যজনক। কি ভুলই করেছিলাম। যাক, তবে যে ভুলটা ভেঙেছে। কিন্তু আর এর জের কি তাহলে অনির্দিষ্টকালই ধরে চলবে, নাকি ওটা নিয়ে অযথা চিন্তা করছি? ফেলুদা ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত কেস। তার মানে রহস্যের জট এখনো ছাড়াতে পারানি? না, তবে কিভাবে প্রসিড করতে হবে তার একটা ইঙ্গিত পেয়েছি। এবার কিছু দৈহিক পরিশ্রম আছে, রুটিন ইনকোয়ারি। তুই জটায়ুকে ফোন করে বলে দে কাল যেন সকালে না এসে বিকেলে আসেন, সকালে আমি থাকছি না। ফেলুদা পরদিন সকাল 8টায় বেরিয়ে 2:30টায় ফিরল। ও নাকি বাইরেই লাঞ্চ ছেড়ে নিয়েছে। কাজ হলো কিনা জিজ্ঞেস করতে ঠিক ভরসা পাচ্ছিলাম না, কারণ ওর মধ্যে একটা চাপা উত্তেজনা লক্ষ্য করছিলাম। তার মানে সাকসেস না ফেলিওর সেটা বুঝতে পারছিলাম না। ফেলুদা সোফায় বসার আগে 2টো ফোন করল, একটা শঙ্কর মুন্সিকে, অন্যটা ইন্সপেক্টর সোমকে। দুজনকেই একই ইনস্ট্রাকশন, আগামীকাল সকাল 10টায় সুইনহো স্ট্রিটে বৈঠকে সবাই যেন উপস্থিত থাকে। এবার একটা 4 মিনিট ধরিয়ে ফেলুদা সোফায় বসে সামনের টেবিলের উপর পাটা ছড়িয়ে দিয়ে বলল, আমারও মুন্সির মতো বলতে ইচ্ছে করছে, কি ভুলই করেছিলাম। রহস্য উদ্ঘাটনের চাবি সবকটা চোখের সামনে পড়ে আছে, অথচ দেখতে পাচ্ছিলাম না। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। অপরাধীকে আমরা চিনি তো? নিশ্চয়ই, বলল ফেলুদা। তোর যখন এত কৌতূহল, তখন আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, যেগুলোর উত্তর ঠিকমতো দিতে পারলে হয়তো তুই নিজে সমস্যার সমাধান করতে পারবি। আমি চুপ, বুক ঢিপ ঢিপ। 1, নতুন ডায়েরিটায় লক্ষ্য করার মতো বিশেষ কিছু দেখলি? একটা ব্যাপারে খটকা লাগল। কি? খুনের আগের রাত পর্যন্ত ডায়েরি লিখে গেছেন ভদ্রলোক, কিন্তু আর আসার কোনো উল্লেখ নেই। এক্সেলেন্ট। 2, বিসর্জন কথাটা বলতে প্রথমে কি মনে হয়? নাটক, রবীন্দ্রনাথ। হল না। দাঁড়াও, জলে কিছু ফেলে দেওয়া। গুড। 3, নেমেসিস কাকে বলে জানিস? নেমেসিস? হ্যাঁ। ইংরেজি কথা? গ্রিক। ওরে বাবা, সে কি করে জানব? তাহলে সেখানে অপরাধ করে যে শাস্তি সাময়িকভাবে এড়িয়ে গেলেও একদিন না একদিন ভোগ করতেই হয়, তাকে বলে নেমেসিস। এই নেমেসিসেরই ভয় পাচ্ছিল এ, জি আর আর। আমার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছিল, তাই ফেলুদা চুপ করে আছে দেখে বললাম, আরও আছে? আরেকটা বলবো, বেশি বললে কালকের নাটকটা জমবে না। ঠিক আছে। ফিজিশিয়ান হিল দাই সেলফ মানে জানিস? এ তো ইংরেজি প্রবাদ। ডাক্তার, আগে নিজের ব্যারাম সারাও। আর একটা শেষ কথা বলে দিচ্ছি তোকে, সাজা কথাটার অনেকগুলো মানে পাবি অভিধানে, তার মধ্যে 2টো মানে নিয়ে আমাদের কারবার। বুঝেছি। চা দেওয়ার মিনিট 10 আগে জটায়ু এসে হাজির। রুমে ঢোকেই প্রথম প্রশ্ন হল, আমরা কোন স্টেজে আছি? উত্তরে ফেলুদা মিনার্ভা বলে লালমোহনবাবুকে অসম্ভব ভ্রুকুটি করতে দেখে বলল, পেনাল্টিমেট। কি পেনাল্টি? কি বললেন? আপনার ইংরেজিটার রপ্ত হল না কিছুতেই। পেনাল্টিমেট মানে লাস্ট বাট ওয়ান। লাস্ট স্টেজে পৌঁছাচ্ছি কবে? কাল সকাল 10টায় সুইনহো স্ট্রিটে শবকমক্ষে যবনিকা উত্তোলন। আর পতন ধরুন তার আধ ঘণ্টা বাদে। 4 জনের ওপর সন্দেহ? হ্যাঁ, ইনি মিনি মাইনিমো। উফ, কথায় কথায় আপনার এই প্রজ্ঞলভতা অসহ্য। এইটে অন্তত বলুন যে শঙ্কর, সুখময়, রাধাকান্ত। ফেলুদা হাত তুলে বাধা দিয়ে বলল, আর স্পিক টু নট। এইখানেই দাঁড়ি।
আপনি দিনদারি। আমার বলা শেষ হয়নি। নাটকের ক্লাইম্যাক্স আমার হাতে, আপনার হাতে নয়। এটা ওয়ার্নিং দিয়ে দিলুম। আপনি যে ভয় পাইয়ে দিচ্ছেন। ভয়ের কিচ্ছু নেই। আপনার সিংহাসন কেউ টলাতে পারবে না, আর তারিফের সিংহভাগ আপনিই পাবেন, তাতে সন্দেহ নেই। কিন্তু সিংহাসনের পাশে একটা ছোট্ট স্পেশাল আসন আর তারিফের পাশে একটি মিনি তারিফ, এই দুটো আমার বরাদ্দ থাকবেই। পরদিন ভোরে এক পশলা বৃষ্টি হওয়াতে আমাদের পাড়াতে কিছুটা জল জমেছিল। তাও ঠিক 9:30টার সময় বগুলে ছাতা, কাঁধে ঝোলা আর মুখে হাসি নিয়ে লালমোহনবাবু এসে হাজির। তোপেশ ভাই, কাউচে বসলেন ভদ্রলোক। জগন্নাথকে বলো যেন আজ খিচুড়ি করে। নাটকের পর মধ্যাহ্নে ভোজনটা এখানেই সারব। চা খেয়ে 10টার 5 মিনিট আগেই আমরা সুইনহ স্ট্রিটে পৌঁছে গেলাম। আমাদের আগেই পুলিশ হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদাকে গুড মর্নিং করে বললেন, আমি আপনার মেথড তো জানি, তাই সকলকেই বৈঠকখানায় জমায়েত হতে বলে দিয়েছি। বেয়ারা বসার ব্যবস্থা করে দিয়েছে, কেবল মিসেস মুন্সিরও থাকার দরকার কি না সেটা জানার ছিল। ফেলুতে মাথা নেড়ে বলল উনি না থাকাটাই বাঞ্ছনীয়। সবাই যে যার জায়গা নিয়ে বসতে না বসতে একতলায় বড় ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজল। ফেলুদা উঠে দাঁড়িয়ে একবার চারদিকে দেখে নিয়ে ঘড়ির শেষ ঢঙের রেশটা মিলিয়ে যেতেই কথা আরম্ভ করে দিল। আমি প্রথমেই শঙ্করবাবুকে একটা প্রশ্ন করতে চাই। শঙ্করবাবু ঘরের উল্টো দিকে বসেছিলেন। তার দৃষ্টি ফেলুদার দিকে ঘুরল। ফেলুদা বলল, আমি সেদিন বললাম যে ডক্টর মুন্সি তার ডায়েরিতে অনেকবার আপনার উল্লেখ করেছেন, তা শুনে আপনি বিস্মিত হন। এবং আমি যখন বললাম যে তিনি আপনার সম্বন্ধে নিশ্চয়ই সত্যি কথা বলেছেন, তখন আপনি বেশ বিরক্তই হয়ে বললেন, বাবা মাকে চিনলেন কবে, কিভাবে? তিনি তার রুগী নিয়েই পড়ে থাকতেন। শঙ্করবাবু, আপনি কেন ধরে নিলেন যে বাবা আপনার সম্বন্ধে অপ্রিয় কথাই বলেছেন? আমি তো কিছুই বলিনি। কারণ বাবা সামনাসামনি আমার কত প্রশংসা করেননি। নিন্দা করেছেন কি? না, তাও করেননি। তাহলে আপনিও আপনার সম্বন্ধে ডক্টর মুন্সির প্রকৃত মনোভাব কি করে জানলেন? ছেলে তার বাবার মন জানবে না কেন, সে তো অনুমান করতে পারে। বেশ, এবার আর একটা কথায় আসি। আমি গতকাল দুপুরে একবার আপনাদের এখানে এসেছিলাম। এই বাড়িতে ভৃত্যস্থানীয় যারা আছে তাদের ডেকে ডেকে আমি কয়েকটা প্রশ্ন করি। একটা প্রশ্ন আপনাকে নিয়ে, সেটার উত্তর দেয় আপনাদের মালিক গিরিধারী। প্রশ্নটা ছিল আপনার বাবার খুনের দিন আপনাকে ভোরে বেরোতে দেখেছিল কিনা। মালি বলে হ্যাঁ দেখেছিল। তখন আমি জিজ্ঞেস করি আপনি খালি হাতে বেরোন কিনা। উত্তরে মালি বলে না, আপনার হাতে একটা কালো চামড়ার ব্যাগ ছিল। বর্ণনায় বুঝি সেটা ব্রিফকেস বা পোর্টফোলিও জাতীয় ব্যাগ। এই ব্যাগে কি ছিল সেটা বলবেন কি? শঙ্করবাবু চুপ। তার নিঃশ্বাস জোরে জোরে পড়তে শুরু করেছে। আমি বলবো কি ছিল? বলল ফেলুদা। শঙ্করবাবু নিরুত্তর। ফেলুদা বলল, ব্যাগে ছিল আপনার বাবার ডায়েরির পাণ্ডুলিপি। ডাক্তারের সঙ্গে দেখা করার আর আগে আপনি সেটা লেকের জলে বিসর্জন দেন। তবে তার কারণ, ফেলুদার গলা চড়ে ওঠে, আপনি ডায়েরিটা পড়ে দেখেছেন যে আপনার বাবা আপনার সম্বন্ধে একটিও প্রশংসাসূচক কথা বলেননি। তিনি, ফেলুদার গলা ঝাঁপিয়ে শঙ্করবাবু বলে উঠলেন, ইয়েস ইয়েস, এই বই ছাপা হলে আমার রোজগারের রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। অলস, উদ্যমহীন, ইররেসপন্সিবল, অস্থিরমতি, কি না বলেননি উনি আমাকে। রাইট, বলল ফেলুদা। তাহলে এটাও স্বীকার করুন যে সেদিন গলার স্বর পাল্টে আরের ভূমিকা নিয়ে আপনি আমাকে ফোনটা করে আপনার বাবার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছিলেন, সন্দেহ যাতে আপনার উপর না পড়ে। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠেছিলেন, এবার ধপ করে বসে পড়লেন। আরের কথায় যখন উঠল তখন ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। ফেলুদার দৃষ্টি এবার বাঁয়ে বসা সুখময় বাবুর দিকে ঘুরল। আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করুন। আমি ইংরেজিতে যাকে হাঞ্চ বলা হয় সেই হাঞ্চের উপর নির্ভর করে আমি গতকাল সকালে একবার 37 নম্বর বেলটলা রোডে যাই। সকলের অবগতির জন্য বলছি, এটা হলো সুখময়বাবুর বাড়ির নম্বর। আমার মনে হচ্ছিল উনি কিছু তথ্য গোপন করে যাচ্ছেন এবং হয়তো ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বললে কিছুটা আলোর সন্ধান পাওয়া যেতে পারে। ফেলুদার দৃষ্টি ঘুরে গিয়েছিল, এখন আবার ফিরে এলো সুখময় বাবুর দিকে। আপনার মার সঙ্গে কথা বলে জানতে পারি আপনার বাবার মৃত্যু হয় 24 বছর আগে গাড়ি চাপা পড়ে। এই তথ্যটি কি ডাক্তার মুন্সি জানতেন?
দৃষ্টি মেঝে থেকে না তুলেই উত্তর দিলেন সুখময়বাবু। জানতেন, ইন্টারভিউয়ের সময় আমার বাবা ৩৭ বছর বয়সে মারা যান জেনে ডাক্তার মুন্সি জিজ্ঞেস করেন কিসে তার মৃত্যু হয়। খুব সতর্ক লোকেরও কেমন ভুল হয় তার একটা উদাহরণ দিই। শঙ্কর মুন্সি যখন আমার বাড়িতে আসেন তখন তিনি নিজের পরিচয় দিতে বলেন যে তিনি ডাক্তার রাজেন মুন্সির ছেলে। এই রাজেন নামটা আমার মাথা থেকে বেমালুম লুপ পেয়ে যায়। যেটা থেকে যায় সেটা হলো ডাক্তার মুন্সি। কারণ লাল ডায়েরি খুলে প্রথম পাতাতেই আর মুন্সি দিকে আমি চমকে উঠি। তাহলে কি ডাক্তার মুন্সি নিজেই তার ডায়েরির আর, এবং তিনি গাড়ি চাপা দিয়ে লোক মেরে চতুর্দিকে ঘুষ দিয়ে আইনের কবল থেকে নিজেকে বাঁচান, আর সে মৃত ব্যক্তিরই ছেলে তারই কাছে আসে ২৪ বছর পরে চাকরির ইন্টারভিউ দিতে? ভুল, 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 চেঁচিয়ে উঠলেন সুকুময়বাবু। আমার বাবাকে যিনি চাপা দেন তার উপযুক্ত শাস্তি হয়। সে কথা কি ডাক্তার মুন্সি জানতেন? না, তার ধারণা ছিল তিনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আসল ঘটনা তিনি জানতে পারেন মৃত্যুর আগের দিন। কিভাবে? উনি আমাকে ডেকে বলেন যে ওনার একটা স্বীকারোক্তি করার আছে, যেটা না করলে উনি শান্তি পাবেন না। স্বীকারোক্তিটা কি জানতে পেরে আমি বলি, ডাক্তার মুন্সি আপনি ভুল করছেন, আমার বাবাকে যিনি চাপা দেন তার শাস্তি হয়েছিল। কথাটা শুনে উনি স্তম্ভিত হয়ে যান, আর আমিও বুঝতে পারি কেন তিনি আমার উপর এত সদয় ছিলেন। ঘরের উল্টো দিক থেকে একটা ছোট্ট শুকনো হাসি শোনা গেল। শঙ্করবাবু, কিছু বলবেন? ফেলুদা জিজ্ঞেস করল। না বললে আপনি আরও বেশি ভুল পথে গিয়ে পড়বেন। মানে? আমার বাবার জীবনে কখনো গাড়ি চালাননি। সে তথ্য আমার অজানা নয় শঙ্করবাবু। মালির সঙ্গে কথা বলার পর আপনার ড্রাইভারের সঙ্গেও আমার কথা হলো। সে কি বলে? ৩০ বছর সে আপনাদের ড্রাইভারি করছে, তার মধ্যে সে মাত্র একটা অ্যাক্সিডেন্ট করেছে। তাতে আপনার বাবার তাড়া ছিল বলে অনিচ্ছা সত্ত্বেও জনবহুল রাস্তায় তাকে জোরে গাড়ি চালাতে হচ্ছিল। তাই যখন দুর্ঘটনাটা ঘটে তখন ডাক্তার মুন্সি খানিকটা নিজেকেই দায়ী করেন। ড্রাইভারের যাতে দণ্ড না হয় তার জন্য তিনি যা করবার সবই করেছিলেন। তা সত্ত্বেও ড্রাইভারের অনুতাপ আর আতঙ্ক কিছুতেই যাচ্ছিল না। তখন ডাক্তার মুন্সি তার চিকিৎসা করে তাকে ভালো করে তোলেন। অর্থাৎ আপনার বাবা ডায়েরিতে একটু মিথ্যে লেখেননি, এবং আর হচ্ছে নট রাজেন মুন্সি বা ড্রাইভার রঘুনন্দন তিওয়ারি। বাট হু কিল মাই ফাদার? অসহ্যভাবে চেঁচিয়ে উঠলেন শঙ্কর মুন্সি। এসব ব্যাপারে একটু ধৈর্য ধরতে হয় মিস্টার মুন্সি, বম্বি স্বরে বলল ফেলুদা। তারপর মুন্সির দিক থেকে তার দৃষ্টি ঘুরে একটি অন্য ব্যক্তির উপর গিয়ে পড়ল। এ ঘরে একজন ব্যক্তি আছেন যাকে আমরা অসুস্থ বলে জানি। এর আগে তিনি দুবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং দুবারই নানান অঙ্গভঙ্গির সাহায্যে নিজেকে অসুস্থ বলে প্রতিপন্ন করতে চেষ্টা করেছেন। আজ তাকে দেখছি তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের চেহারা নিয়ে আমার ভাষণ শুনছেন। মিস্টার মল্লিক, আপনি কি আপনার থেকেই ছেড়ে গেলেন? রাধাকান্ত মল্লিক হঠাৎ যেন শক খাওয়া মানুষের মতো চমকে উঠলেন। কি বলছেন যেন? বলছি যে আমার জেরায় সকলেই অল্প বিস্তার মিথ্যা বলেছেন বা সত্য গোপন করে গেছেন, কিন্তু আপনি সবাইকে টেক্কা দিয়েছেন। মল্লিক এখনও একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে, তার মনের ভাব বোঝার কোনো উপায় নেই। ফেলুদা বলল, আপনি বলেছিলেন পপুলার ইন্স্যুরেন্সে কাজ করেন। আমি সেটা ভেরিফাই করতে সেখানে গিয়েছিলাম। গিয়ে শুনলাম আপনি আর সেখানে নেই, 4 মাস হলো ছেড়ে দিয়েছেন। আপনি কি তাহলে বেকার, না অন্য কোথাও কাজ করছেন? ইন্স্যুরেন্সি অফিসে এই প্রশ্নের জবাব কেউ দিতে না পেরে অফিস থেকে আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে আমি সেখানে গিয়েছিলাম। সতীশ মুখার্জি রোড, তাই না? মল্লিক এখনও চুপ, তার দৃষ্টি সামনের দিকে। সত্য, এ মামলার বিস্ময়ের শেষ নেই, বলে ফেলুদা চলেছে। আপনি ডাক্তার মুন্সিকে বলেছিলেন আপনার বাবা, আপনার দাদা সকলেই আপনার মনে আতঙ্কের সঞ্চার করে। অথচ আপনার বাড়ি গিয়ে দেখি আপনার বাবা দাদা কেউই নেই। বাবা মারা গেছেন প্রায় 25 বছর হলো, আর দাদা বলে কোনোদিন কেউ ছিলই না। আপনার বিধবা মার কাছ থেকে জানতে পারি যে আপনি একটা যাত্রা কোম্পানিতে যোগ দিয়েছেন এবং বর্তমানে ট্যুরে আছেন। এবার রাধাকান্ত মল্লিক মুখ খুললেন। আমি যে সত্যবাদী যুধিষ্ঠির এটা আমি কোনোদিনই ক্লেম করিনি, কিন্তু আপনি কি বলতে চান আমি খুন করেছি? আমি ধাপে ধাপে এগোই মল্লিক মশাই, লাফে লাফে নয়। আপনি খুনি কিনা সে ব্যাপারে পরে আসছি। প্রথমে দেখছি আপনি প্রবঞ্চক। মনোবিকারের অভিনয় করে আপনি মুন্সির কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। আপনি কেন এসেছিলেন সেটা জানেন আপনি? ফেলুদাকে বাধা দিয়ে জোরালো গলায় বললেন মল্লিক। আপনার মার কাছ থেকে জানি যে আপনার বাবা গাড়ি চাপা পড়ে মারা যান। যিনি চাপা দেন তার কোনো শাস্তি হয়নি, এবং গাড়ির মালিক এসে আপনার মায়ের হাতে 5,000 টাকা তুলে দেন ক্ষতিপূরণ হিসেবে। ইয়েস, চিঞ্চিয়ে উঠলেন রাধাকান্ত মল্লিক। তখনই দেখি আমি ভদ্রলোককে, আর তারপরে ছবি দেখি কাগজে, এই সেদিন সেই একই চেহারা, আর দেখেই স্থির করি যে একে বাঁচতে দেওয়া চলে না। কল্পনা করতে পারেন, একটা 12 বছরের ছেলে বাবার পিছনে পিছনে ট্রাম থেকে নামছে, চোখের সামনে বাবা মোটরের তলায় তলিয়ে গেল। ওহ, কি ভয়ঙ্কর দৃশ্য! আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে।
মাসের পর মাস ধরে মাকে জিজ্ঞাসা করেছি যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না। বড় লোকেরা শাস্তি হয় না বাবু, বড় লোকেরা পার পেয়ে যায়। আর তারপর হঠাৎ খবরের কাগজে ছবি। এক মুহূর্তে মনস্থির করে ফেলি, এর শাস্তি হবে, আর সে শাস্তি দেব আমি। তারপরেই মনোবিকারের অভিনয় করার সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু খুন করা যে এত কঠিন কে জানত? বুঝতে পারছিলাম এই জিনিস চট করে হবার নয়, সময় লাগবে আমার মনকে শক্ত করতে। শেষকালে মন শক্ত হলো, অস্ত্র জোগাড় হলো, মুন্সিরই আপিস ঘরের একটা পেপার নাইফ। বাবার দেহ থেকে যে রক্ত বেরোতে দেখেছি, তার হত্যাকারীর দেহ থেকেও রক্তপাত না হলে উপযুক্ত শাস্তি হবে না। তারপর কি মল্লিক মশাই? অদ্ভুত ব্যাপার। ছোড়া হাতে নিয়ে ঘরে ঢুকেছি। পশ্চিমের জানালা দিয়ে চাঁদের আলো এসে মুন্সির উপর পড়েছে। মুখা আধ খোলা চোখে নিষ্প্রাণ চাউনি, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নেই। আমি খুন করব কি? সেই লোক তো অলরেডি ডেড। তৃতীয় ডেড কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরে একটা ধূপ করে শব্দ হল। সেটার কারণ হচ্ছে ডক্টর মুন্সির শালা চন্দ্রনাথবাবু। তিনি সংজ্ঞা হারিয়ে চেয়ার থেকে উল্টে মেঝেতে পড়েছেন। সোম তার দিকে দৌড়ে গেলেন, আর সেই সঙ্গে ফেলুদা বলে উঠল, দেখে নিন মিস্টার মুন্সি, আপনার মামা, আপনার মায়ের যমজ ভাই, হি কিল্ড ইয়োর ফাদার। মানে? হঠাৎ থাকতে না পেরে চেঁচে উঠলেন জটায়ু। মোটিভ? ফেলুদার দৃষ্টি আবার শঙ্করবাবুর দিকে গেল। আপনি বলতে পারেন না শঙ্করবাবু, আপনি তো ডায়েরিটা পড়েছেন। শঙ্করবাবু ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বললেন। মানুষকে চেনা অত সহজ নয় শঙ্করবাবু। জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাৎ, জানোয়ার ভান করতে জানে না, অভিনয়ে জানে না, মনের ভাব লুকোতে জানে না। ডক্টর মুন্সি মোটেই আপনার মা সম্বন্ধে উদাসীন ছিলেন না। থাকলে ডায়েরিটা তাকে কখনোই পড়তে দিতেন না, কখনোই সে ডায়েরি তাকে উৎসর্গ করতেন না। ব্যাপারটা আসলে উল্টো। উদাসীন্য যদি কারোর তরফ থেকে হয়ে থাকে, তিনি হলেন আপনার বিমাতা, যিনি তার সমস্ত স্নেহ, ভালোবাসা, চিন্তা, ভাবনা ঢেলে দিয়েছিলেন তার অকর্মণ্য ভাইয়ের উপর। এবার খুনের মোটিভটা কি, সেটা একবার সমবেত সকলকে বলবেন? প্রায় যন্ত্রিক মানুষের মতো কথা বেরোল শঙ্করবাবুর মুখ থেকে। বাবা রইলে 4 ভাগ পাবে মনস্তাত্ত্বিক সংস্থা, 4 ভাগ আমি, আর 8 ভাগ আমার মা। ইতিমধ্যে মিস্টার সোমের পরিচর্যায় চন্দ্রনাথবাবুর জ্ঞান ফিরেছে। ফেলুদা তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, খুন করার সিদ্ধান্ত কি আপনার? চন্দ্রনাথবাবু মাথা নাড়ালেন, তার দৃষ্টি মেঝের কার্পেটের দিকে। একটা দীর্ঘশ্বাসের পর কথা বেরোল, এত ক্ষীণ যে বেশ কষ্ট করে বুঝতে হয়। না, সিদ্ধান্ত ডলি আমার হাতে হামানদিস্তা তুলে দেয়। বুঝেছি। ফেলুদা যেন বেশ ক্লান্তভাবেই চেয়ারে বসে পড়ল। শুধু একটা আফসোস, গভীর আফসোস, ডায়েরিটা বেরোলে নিঃসন্দেহে সাহিত্যিক হিসেবে ডক্টর মুন্সির সুনাম হতো। সেই ডায়েরি এখন ষোলগর্ভে। অ্যাটেনশন, স্পটলাইট! ঘর কাঁপিয়ে সবাইকে চমকে দিয়ে চেঁচিয়ে উঠলেন জটায়ু। সবাই তার দিকে দেখছে, দেখে একটা অদ্ভুত হাসি হেসে কাঁধের ঝোলা থেকে একটানে একটা ফাইল বার করে সেটাকে মাথার উপর তুলে ঝান্ডার মতো নাড়াতে নাড়াতে বললেন, জলে যায়নি, হিয়ার ইট ইজ। ডাক্তার মুন্সির পাণ্ডুলিপি? অবাক হয়ে প্রশ্ন করল ফেলুদা। সেটা কি করে হয়? ইয়েস স্যার, থ্যাঙ্কস টু বিজ্ঞানের অগ্রগতি। একদিনে পড়া হবে না বলে এটা জিরক্স করিয়ে রেখেছিলাম। জিরক্স, XEROX। নিন সুখময়বাবু, টাইপিং শুরু করে দিন। শেষ হলে পর সোজা নর্থ পোল। এখানেও বেশি একটা জটায়ু মার্কা ভুল হল। পেঙ্গুইন নর্থ পোলে থাকে না, থাকে সাউথ পোলে। শুনলেন ফেলুদার আরেকটি চমৎকার রহস্য গল্প, ডাক্তার মুন্সির ডায়েরি, লেখক সত্যজিৎ রায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি হার্ট লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আসছি ফেলুদার আরও রহস্য নিয়ে, তারিণী খুড়োর স্মৃতিচারণা আর শঙ্কুর বিস্ময়কর অভিযান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আসব নতুন গল্প নিয়ে।
ততদিন ভালো থাকুন, গল্পের সঙ্গে থাকুন।